গল্পের শুরুটা হয় ওল্ড এজ হোমে, যেখানে কিছু বৃদ্ধ বৃদ্ধা বসে কবিতা লিখছিলেন। তাদের মধ্যে একজন বৃদ্ধা ছিলেন যার নাম ছিল অ্যাসন। সে সোজা সাগরের ধারে চলে যান আর নিজের সাথেই কথা বলতে থাকেন। তিনি বলেন, আমি জানতাম না এই বয়সেও সেই শব্দটা আমার কাছে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, যেটা আমি ছোটবেলায় সবচেয়ে বেশি বলতাম। এই কথা বলে সে সাগরের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে থাকে, মা। এরপর আমাদের দেখানো হয় 1960 সালের জেল্যান্ডের একটি দৃশ্য, যখন এইসুনের মাত্র 10 বছর বয়স। এই এইসুন ছিল এই ড্রামার ফিমেল লিড। তার মা ছিলেন একজন ড্রাইভার, যিনি সমুদ্রের নিচে নেমে শামুক বা ঝিনুক তুলতেন। তিনি তখন সমুদ্রের নিচে ছিলেন আর এসুন সমুদ্রের ধারে দাঁড়িয়ে। তিনি বারবার বলছিলেন, মা ওঠো, প্লিজ ওঠো, কিন্তু তার মা কিছুতেই উঠছিলেন না। পাশেই কিছু মহিলা বসেছিল, তারা সবাই ড্রাইভার। তাদের একজন বলে, এই সময় অনেক মাছ পাওয়া যায়, ও তো লোভী মহিলা, সহজে উঠবে না। অন্য একজন বলে, এই শোন, তুই তোর মাকে নিয়ে মাথা ঘামাস না, পিছনে তাকিয়ে দেখ। কুয়ান শিশকের গাল কেমন লাল হয়ে গেছে। কুয়ান শেখ এই ড্রামার মেইন। সে একটু লাল কেন? কেউ কি তাকে চোর মেরেছে নাকি? এই সময়ে এই সোনের মা শামুক নিয়ে পানির নিচ থেকে উঠে আসেন। তারপর গুয়ানশি সবার কাছ থেকে শামুক নিয়ে সেগুলো বাজারে পাঠানোর জন্য প্রস্তুত করতে থাকে। এই এসনের মা ছিলেন খুব রাগী স্বভাবের। তার ড্রাইভের সঙ্গীরা প্রায়ই তাকে বলতো যে তাদের যা কিছু পাওয়া যায় সেটা তাদের গরু হালিম দাদির সাথে ভাগ করে নেওয়া উচিত, কারণ তিনি সবাইকে ড্রাইভিং শিখিয়েছিলেন আর এখন তিনি অনেক বৃদ্ধ। কিন্তু এইসনের মা সেটাতে একদমই রাজি ছিল না। সে বলে, সবকিছু নিয়ে ভাগ করে দেওয়ার কি আছে। এই কথা শুনে অন্য এক ড্রাইভার কি মজার রেগে গিয়ে বলে, তোমার উচিত এই সুনের সৎ বাবাকে কাজে পাঠানো, সে যেন রোজগার করে। এই সুনের মা এইসব শুনে খেপে গিয়ে কেউজার ঝুড়িতে লাথি মেরে দেয়। বাড়ি ফিরে এই সুন তার মাকে বলে, মা, আমি কবিতা প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছি, অথচ তোমার শুধু এই শামুক ঝিনুক নিয়েই চিন্তা। তুমি একবার আমার কবিতাটা পড়ছো না কেন? তখন তার মা বলে, এইসব গিয়ে তোমার দাদিকে দেখাও, ও তো লেখাপড়া জানা পরিবারের লোক। আসলে এইসুনের বাবার মৃত্যুর পর তার মা আরেকটি বিয়ে করে, আর সেই বিয়ে থেকে তার আরো 2টি সন্তান আছে। এই এইসুন তার প্রথম স্বামীর মেয়ে। এইসুন তখন তার মাকে বলে, দাদি তো আমায় একদমই পছন্দ করে না। সে বলে, আমি নাকি দিন দিন তোমার মতো হয়ে যাচ্ছি। তার মা তখন বলে, তুমি সেখানেই যাবে আর সেখানেই থাকবে। এইসুন বলে, আজ আমি এখানেই খাবো, আর আমি এটা খেতে পারি না কেন? এটা তো তুমি কষ্ট করে নিয়েছো। এইসুনের মা তখন বলে, তুমি ওই পরিবারের মেয়ে, তাই তোমার ওইখানে খাওয়া উচিত। এইসুন তখন বলে, আমার চাচা তো আমাকে মাছের কাটাও দেয় না। আমি ক্লাসে ভালো রেজাল্ট করি, কিন্তু তাদের ছেলে সব সময় সবার শেষে আসে। তারা বলে, আমি ওর উপর জাদু করেছি। আমি মাছ খাওয়ার জন্য কিছু বলছি না, কিন্তু ওখানে আমার সঙ্গে আলাদা ব্যবহার করা হয়। আমার খুব খারাপ লাগে, আমার খিদেও মরে যায়। মা, তুমি আমাকে তোমার সঙ্গে এখানে থাকতে দাও। এইসনের মা তখন রেগে গিয়ে বলে, তুমি ওখানে ফিরে যাও আর নিজেই জায়গা তৈরি করো। জীবন এমনই, নিজেকেই নিজের জায়গা তৈরি করতে হয়। এইসন কাঁদতে কাঁদতে বলতে থাকে। তখন তার সৎ বাবা এসে বলে, এইসন, তুমি এখানেই খেয়ে যাও না কেন? এইসন কিছুই না বলে কাঁদতে কাঁদতে চলে যায়। রাতে এইসনের সৎ বাবা তার মাকে বলে, তুমি এইসনকে এখানে রেখে দাও না কেন? ও আমাদের সঙ্গে বেশি খুশি থাকবে। এইসনের মা তখন বলে, তুমি তো নিজের সন্তানদের দেখারই সামর্থ্য রাখো না, শুধু মুখ বড় বড় করে কথা বলো। আর আমি ভালোভাবেই জানি ও যদি এখানে থাকে তাহলে ওকে তোমাদের কাজ করতে হবে, যেন এক ফ্রি কাজের মানুষ। তখন তার সৎ বাবা বলে, আমিও ভালোভাবেই জানি তুমি এখানে থাকো শুধু ওর কাছে থাকার জন্য। তাহলে কি দরকার ওকে ওই বাড়িতে রাখার যেখানে ও তোমার সঙ্গেই থাকতে চায়? এইসনের মা বলে, ওই পরিবারের টাকা আছে, ওইখানে থাকলে অন্তত পড়াশোনা শেষ করতে পারবে। আমি চাই না সে আমার মতো ড্রাইভার হয়ে প্রতিদিন নিজের জীবনের ঝুঁকি নিক। আর এখানে আমার সাথে থাকলে তো তুমি ওকে একটা কাজের মেয়ে বানিয়ে দেবে। এসনের সৎ বাবা তখন বলে, তাহলে ওর কবিতা আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি, তুমি পড়লে কষ্ট পাবে। এসনের মা তখন জোর করে বলে, ওটা ছুঁতেও যাবে না, তা না হলে আমি তোমার হাত ভেঙে ফেলবো। তারপর সেই কবিতা পড়ে এবং কান্না করতে থাকে, কারণ কবিতাটা ছিল তার সম্পর্কে। সেই কবিতায় লেখা ছিল, মা সারাদিন ঝিনুক খুঁজে বেড়ায় যাতে আমাকে খেতে দিতে পারে। প্রতিটা ঝিনুক 10 ওয়ান দামে বিক্রি হয়। আমি চাই আমি যেন একদিন মাকে এই 10 ওয়ান দিতে পারি, যাতে করে সেদিন তার কাজ করতে না হয় আর শুধু আমার সঙ্গেই থাকতে পারে। এরপর আমরা দেখি ইসুন তার দাদির বাড়িতে। সেখানে দাদি, চাচা ও চাচি তাদের 2 সন্তান মিলে থাকে। এইসুন বাসন মাজার সময় গুয়ানশিক আসে তার চাচাকে মাছ দেয়। গুয়ানশিককে
একটি মাছ বেশি দেয়। তখন তার চাচা জিজ্ঞেস করে, আমি তো 5টার দাম দিয়েছি, তাহলে তুমি 6টা দিলে কেন? গুয়ানসি হাসি মুখে বলে, আপনাদের পরিবারটা 6 জন মানুষ আছে, তাহলে সবসময় 5টা কেন কিনেন? মানে অতিরিক্ত যে মাছটা দিয়েছিল সেটা আসলে এইসুনের জন্যই। তখনই সেখানে এইসুনের মা আসে, অনেকগুলো মাছ সেখানে ফেলে দিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে, এই মেয়েটা তোমাদেরই বাড়ির মেয়ে, চেহারাটাও একদম ওর বাবার মতো, তাহলে তোমরা এর সঙ্গে এমন ব্যবহার কেন করো? এবার খুশি হও, আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি। এই বলে তিনি এইসুনকে নিয়ে যান। রাস্তায় হাঁটতে হাঁটতে মা জিজ্ঞেস করে, তুমি আমাকে এত বেশি ভালোবাসো কেন? এইসুন বলে, কারণ তুমি আমার মা। এরপর আমরা একটু আগের একটা দৃশ্য দেখি, যেখানে এইসুনের মা তার কবিতা পড়ে খাচ্ছিলেন, কারণ এইসুন সেই কবিতায় তার মাকে নিয়ে লিখেছিল। এই সৎ বাবা তখন বলে, আমি আগেই বলেছিলাম এটা পড়ো না। তখন এইসুনের মা বলে, আমি কতটা ভাগ্যবতী, আমার এমন একটা লক্ষ্মী মেয়ে আছে। এইসুনের মা পুরনো কথা মনে করে বলে, তুমি বড় হয়ে অনেক টাকা রোজগার করবে, যাতে আমি আর এই কাজগুলো না করি আর সব সময় তোমার সঙ্গে থাকতে পারি। কয়েকদিন পরে দেখা যায় এইসুন তার ক্লাসে ভাইস প্রেসিডেন্ট হয়েছে, কিন্তু সে খুব কাঁদছিল। সে মাকে বলছিল, আমি ভাইস প্রেসিডেন্ট হতে চাই না, আমি প্রেসিডেন্ট হতে চাই। ওই সময় কোয়ালান্সিও পাশে ছিল। সে এইসুনের মাকে বলে, আন্টি, এইসুন তো 37টা ভোট পেয়েছে, অথচ যে ছেলে প্রেসিডেন্ট হয়েছে সে পেয়েছে 28টা ভোট। ও এইসুনের জায়গাটা ছিনিয়ে নিয়েছে। এইসুন বলে, আমি তো স্যারকে জিজ্ঞাসা করেছিলাম, আমি 37টা ভোট পেয়েছি, তাও আমাকে ভাইস প্রেসিডেন্ট কেন? এইসুনের মা বলে, আমার মেয়ে বলেছে সে বড় হয়ে আমার জন্য পার্লের নেকলেস আনবে, তাই আমাকে বাঁচতে হবে। আর বাচ্চারা খুব দ্রুত বড় হয়ে যায়। তখন তার সৎ বাবা বলেন, আর বড়রাও খুব দ্রুত বৃদ্ধ হয়ে যায়। আমি নিউজে শুনেছি বেশিরভাগ কোরিয়ান 52 বছর পর্যন্ত বাঁচে। এই শুনে মা বলেন, আমি 70 বছর পর্যন্ত বাঁচবো, তুমি দেখো। এরপর অনেক ঋতু চলে যায়, এভাবেই কেটে যায় 1 বছর। আমরা দেখি সমুদ্রে কাজ করতে করতে এইসুনের মায়ের ফুসফুসে সমস্যা শুরু হয়ে গেছে। এইসুনের মা তখন খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন। তার এক বান্ধবী রাগ করে বলেন, তুই আর কখনো সমুদ্রে যাবি না, যদি আর একবারও সমুদ্রে যাস তাহলে তুই মারা যাবি, আর তাছাড়া তোর বাচ্চা না খেয়ে থাকবে না, আমরা আছি তো। এইসুনের মা জবাবে বলে, আমাকে তোমাদের দয়ায় বাঁচতে হবে না, যতক্ষণ না আমি আর বাচ্চাদের জন্য সবকিছু ঠিক করে ফেলি আমি মরবো না। এরপর দেখা যায় এইসুন চুপি চুপি মায়ের ডাই হান্টিং এর কাপড়গুলো আগুনে পুড়িয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। এইসুন কাঁদতে থাকলে গুয়ানশিক তার পাশে এসে পেপার ব্যাগটা দেয় আর বলে, এর মধ্যে চিকেন আছে। বড়রা বলে, চিকেন কেবল আপনজনদেরকেই দেওয়া হয়। এইসুন বলে, যদি মায়া করতাম তাহলে কোনো ভিখারির উপরও করতে পারতাম। এইসুন বলে, তুমি আমার জন্য চিকেন বা মাটন যা ইচ্ছে নিয়ে আসো, কিন্তু আমি কখনোই তোমাকে বিয়ে করব না। তখন গুয়ানশিক বলে, আমিও তো তোমাকে বিয়ে করতে চাই না। এইসুন তার পাশে রাখা এক টুকরো পাথরে তার হাত রাখে আর গুয়ানশিক ভয় পেয়ে পিছনে সরে যায়। এরপর আমরা দেখি এইসুনের মা এইসুনের দাদির কাছে গিয়ে বলেন, আপনি কি আমার সঙ্গে যাবেন? আমি খুব ভয় পাচ্ছি। তবে এখানে দেখানো হয়নি তারা কোথায় গিয়েছিলেন এবং কি কথা হয়েছিল। এরপর এইসুনের মা তাকে ঘুম থেকে ডেকে তুলে এবং বলে, তুমি এত কাঁদছো, নিশ্চয় খিদে পেয়েছে, তাই এটা খেয়ে নাও। এইসুন কাঁদতে কাঁদতে বলে, আমি এখন কোথায় যাব? আমি আমার মাকে খুব মিস করি। এইসুনকে কাঁদতে দেখে গুয়ানশিক নিজেও তার সঙ্গে কাঁদতে শুরু করে। পরবর্তী দৃশ্যে দেখা যায় এইসুন তার ভাই বোন এবং সৎ বাবার সঙ্গে মায়ের কবরে এসেছে। মায়ের কবরটি তাদের এই খেতে বানানো হয়েছে, যেটা তার সৎ বাবা বানিয়েছে। তার মায়ের কবরের সামনে তার সৎ বাবা বলে, তুমি যদি তোমার মামার বাড়ি যাও তাহলে ওরা তোমায় কাজের মেয়ে বানিয়ে রাখবে, আমার কথা শোনো, এখানেই থেকে যাও। তখন এইসুন বলে, মা তো বলেছিল কোনো দায়িত্ব নিও না। তখন এইসুনের সৎ বাবা বলে, তোমার মার আত্মা শান্তি পাবে না যদি তার বাচ্চারা না খেয়ে থাকে। তার সৎ বাবা তাকে বোঝানোর জন্য আরো বলে, তুমি কেবলমাত্র 2 মাস এখানে থেকে যাও। এইসুন ক্ষেতের দিকে তাকিয়ে বলে, আপনি এই জমিতে কিছু করেন না কেন? আপনি কি এটাকে এভাবেই পড়ে থাকতে দেবেন? এরপর দেখা যায় এইসুন তার সৎ বাবার সঙ্গে মিলে সেই জমিতে কাজ শুরু করেছে। শেষ পর্যন্ত সেই জমিতে বাঁধাকপি চাষ করা হয়। এই সময় গুয়ানশিক এইসুনের কাছে ফিরে এসে তাকে সাহায্য করতে থাকে। দিন যেতে থাকে, এইসুন একটু একটু করে বড় হতে থাকে। একদিন সে তার জিনিসপত্র গুছিয়ে তার সৎ বাবার এখান থেকে চলে যেতে চায়। তার সৎ বাবা তাকে আবারও থেকে যাওয়ার অনুরোধ করেন, কিন্তু এইসুন বলে, অন্য ছেলেমেয়েরা পড়াশোনায় মন দেয় আর আমি শুধু গৃহস্থালির কাজ করে যাচ্ছি, আমিও ক্লাসে ফার্স্ট হতে চাই। তার এই কথা শুনে তার সৎ বাবা তাকে ওয়াদা করে। এভাবেই সময় চলে যায় আর 1967 সাল চলে আসে। এই সময় গুয়ানশির বয়স 18, এইসুনের বয়স 17।
একদিন গুয়ানশির মা এইসুনকে বলে, তোমার কি হাত নেই? সব কাজ গুয়ানশিককে দিয়ে কেন করাও? এইসুন উত্তরে বলে, আমি কি করব? আমি তো ওকে বলিনি এসব করতে, ও নিজের ইচ্ছাতেই করে। তখন গুয়ানশিকের মায়ের এক বান্ধবী বলে, যদি গুয়ানশিকের দাদি ওদের একসাথে দেখে ফেলেন তাহলে মেরেই ফেলবে। ঠিক তখনই গুয়ানশিকের দাদি রেগে গিয়ে সেখানে চলে আসে, বলে, আমি কতবার বলেছি ওদের একসাথে বসতে দিও না, মেয়েদের উপর তাদের মায়ের ছায়া পড়ে, এই মেয়ের উপরও তার মায়ের ছায়া আছে। এই কথা শুনে এইসন রেগে গিয়ে চিৎকার করে বলে ওঠে, আমার মাকে নিয়ে কিছু বলবেন না, আমি আপনার নাতিকে একদম পছন্দ করি না, সব সময় আমার পিছনে পড়ে থাকে। এটা বলে সে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। কিছুক্ষণ পর গুয়ানশিক এইসনের জুতোগুলো তুলে নেয়, কোনো কথা না বলে খুব ভালোবাসার সাথে তা পায়ে পরিয়ে দেয়। ফেরার পথে এইসন বলে, একসাথে সময় কাটানো মানে কিন্তু ডেট করা, কিন্তু আমরা তো ডেট করছি না। এইসন শুধু গুয়ানশিকের দোকানের পাশে বসে নিজের জীবন চালাতে চায়। যদিও গুয়ানশিক সবকিছু এমনি এমনি দিয়ে দিত, কিন্তু এইসন কখনো ফ্রিতে কিছু নিত না। সমুদ্র তার বাবা মাকে কেড়ে নিয়েছে, এখন এইসুন আর এই দ্বীপে থাকতে চায় না। সে ঠিক করে ফেলেছে, যাই হোক না কেন সে এই জেল্যান্ডের কাউকে বিয়ে করবে না, সে তো সিউল শহরের কাউকেই বিয়ে করতে চায়। গুয়ানশির নীরবতা দেখে এইসুন আরো বেশি রেগে যায়, আরো বিরক্ত হয়ে বলে, তোমাকে কি অভিশাপ দিয়েছি নাকি যে সব সময় চুপ থাকো? গুয়ানশিক তখন রেগে গিয়ে বলে, তাহলে তোমার হাতটা আমার জ্যাকেটের পকেট থেকে বের করো আর গিয়ে কোনো সিওল শহরের ছেলের পকেটে ঢুকিয়ে রাখো। স্পষ্টই বোঝা যাচ্ছিল গুয়ানশিক অনেক বেশি জেলাস ফিল করছিল, কিন্তু এইসুন সেই সরলতার কিছুই বুঝে ওঠে না। এরপর গুয়ানশিক এইসুনকে সরিষা ফুলে ভরা একটি সুন্দর মাঠের মধ্যে নিয়ে যায়। তার হাতে সবসময় যেমন থাকে, এবারও মাছ ভরা ঝুলি ছিল। 10 বছর ধরে সে এইসুনের জন্য মাছ নিয়ে আসছে, দয়ার জন্য নয়, ভালোবাসার জন্য। এইসুন জিজ্ঞাসা করে কেন সে এটা করে। গুয়ানশিক কোনো উত্তর না দিয়ে নিজের পকেটে হাত ঢুকিয়ে এইসুনের হাতটা শক্ত করে ধরে ফেলে আর হঠাৎ করেই তাকে একটি মিষ্টি চুমু খায়। গুয়ানশিক বলে, আমি আর দাদিমার সঙ্গে থাকবো না, আমি এখন এইসুনের সঙ্গে থাকতে চাই। তারপর সে এইসুনকে ধরে আবার চুমু দেয়। এতেই বোঝা যায় তাদের মধ্যে ভালোবাসার সিল মারা হয়ে গেছে। কিন্তু এইসুন এখনো জিদ করে, সে বারবার বলে, আমি কখনো গুয়ানশিককে বিয়ে করব না, আমি শুধু শিউলের ছেলেই চাই। কিন্তু গুয়ানশিকের তাতে কিছু যায় আসে না। সেদিন রাতে এইসুন যখন বাড়ি ফিরে, সে তার প্রথম চুমুর স্মৃতিতে ডুবেছিল। এটাই তার জীবনের প্রথম বসন্ত। বাড়ি ফিরে দেখে তার ছোট ভাই ভাত খাচ্ছে, কিন্তু আরেক ভাই নেই। এইসুন খুঁজতে শুরু করে। যখন সে কাপড় রাখার আলমারি খুলে, তখন সে একদম চমকে ওঠে। তার সৎ বাবা এবং তার প্রেমিকা আলমারির ভেতরে লুকিয়েছিল। সেই প্রেমিকা সৎমা হয়ে তাকে গ্রহণ করতে একদম রাজি নয়। এই কথাগুলো শুনে এইসুনের মন একদম ভেঙে যায়। তার সৎমা 2টি ছেলে ভাই বোনের দায়িত্ব নিতে চাইলেও তার দায়িত্ব নিতে অস্বীকার করে। এজন্য পরদিন সকালে নিজের ঘর ছেড়ে তার নানি বাড়ি চলে যায় এবং সিদ্ধান্ত নেয় সে এখন সেখানেই থাকবে। কিন্তু সেখানে তো তার কোনো আলাদা ঘর ছিল না, তাই তাকে রান্নাঘরে ঘুমাতে হয়। এই সময় তার চাচা বারবার তাকে ফ্যাক্টরিতে কাজ করতে চাপ দিতে থাকে, কিন্তু এইসুন জানে যদি সে ফ্যাক্টরিতে কাজ করে তাহলে তার লেখিকা হওয়ার স্বপ্ন চিরতরে শেষ হয়ে যাবে। যখন সে আবার তার সৎ বাবার বাড়ি ফেরে, তখন সে দেখে তার মায়ের ছবিটা দেয়াল থেকে নামিয়ে ফেলা হয়েছে। এটা দেখে এইসুন নিজেকে ধরে রাখতে পারে না, সে রাগে একদম ফেটে পড়ে। এরপর এইসুন কোনো উপায় না পেয়ে তার সৎ বাবার কাছে দাবি জানায় তার এত বছরের পরিশ্রমের জন্য তাকে ক্ষতিপূরণ দিতে। তার সৎ বাবা তাকে কথা দিয়েছিল কলেজে পাঠানোর জন্য সে তার সব টাকা বহন করবে, কিন্তু এখন তার সৎ বাবা এইসব দায়িত্ব থেকে সরে আসে। আর এইদিকে এইসুনের কাছে একটা টাকাও জমানো ছিল না। এখন এইসুনের সাহায্য চাওয়ার জন্য একমাত্র মানুষ ছিল গুয়ানশিক। সে গুয়ানশিককে জানালো তার চাচা জোর করে তাকে ফ্যাক্টরিতে কাজ করতে বাধ্য করছে, আর এখন তার কাছে মাথা গোজার ঠাঁই নেই। গুয়ানশিক নিজেও বুঝে উঠতে পারছিল না সে কি করবে, কারণ সে এইসুনকে নিজের বাড়িতে নিয়েও যেতে পারবে না। এইসুনের কলেজে যাওয়া আর কবি হওয়ার স্বপ্ন আস্তে আস্তে ভেঙে যাচ্ছিল। এখন সে গুয়ানশিকের উপরও রেগে গিয়েছিল, কারণ গুয়ানশিক তো তাকে চাঁদ এনে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিল, আর এখন এইসুনের ভরণ পোষণের দায়িত্ব গুয়ানশিকেরই। বেচারা গুয়ানশিকেরও আর কোনো উপায় ছিল না। সে এইসুনকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। এইসুন তারপর গুয়ানশিককে নিয়ে একটা প্ল্যান বানায়। যখন এইসুন বাড়ি ফিরে, তখন সে তার সৎমার এক সুন্দর জামা পরে নেয়, সাথে কিছু গয়নাও চুরি করে নেয়। এইসুন ভাবে এটা তার প্রাপ্য, সে তার মায়ের ছবিটাও সঙ্গে নিয়ে নেয়। ওইদিকে গুয়ানশিক চুপি চুপি তার দাদির গয়নার বক্স থেকে এক গাদা গয়না চুরি করে। ভয়ে তার হাত কাঁপছিল, কিন্তু এইসুনের জন্য সে সবকিছু করতে পারে।
দুজনেই ঠিক করে তারা একটা নৌকা ধরে মেইনল্যান্ডে পালিয়ে যাবে। এখন আর পিছনে ফেরার কোনো রাস্তা নেই। তারা এখন থেকে একে অপরের পুরো পৃথিবী। পরদিন সকালে যখন তারা জাহাজে উঠে, স্টাফ তাদের রেসিডেন্ট কার্ড দেখতে চায়, কিন্তু তাদের কাছে কোনো আইডি বা কাগজপত্র ছিল না। স্টাফদের সন্দেহ হয় ওরা হয়তো নাবালক। গোয়ানশিক একটি আংটি দিয়ে স্টাফকে ঘুষ দেওয়ার চেষ্টা করে, কিন্তু এইসুন সাথে সাথে তাকে থামিয়ে দেয়। এইসুন রেগে গিয়ে স্টাফকে বলে, তোমার যদি এত সন্দেহ হয় তাহলে আমাদের সমুদ্রে ছুঁড়ে ফেলে দাও। স্টাফ জিজ্ঞাসা করে, তোমাদের সম্পর্ক কি? এইসুন সঙ্গে সঙ্গে উত্তর দেয়, আমরা স্বামী স্ত্রী। এরপর গোয়ানশিকের হাত ধরে এমনভাবে হেঁটে যায় যেন কিছুই হয়নি। তারা যখন মেইনল্যান্ডে পৌঁছায়, তারা এক স্বর্ণের দোকানে গিয়ে গয়না বিক্রি করতে যায়। দোকানদার বুঝে যায় গয়নাগুলো চুরি করা, তাই সে গয়না নেওয়া থেকে বিরত থাকে। সেই রাতেই তারা একটা হোটেলে গিয়ে রাত কাটানোর চেষ্টা করে। এইসন হোটেলের মালিককে বলে, আমাদের পার্স চুরি হয়ে গেছে, আমাদের কাছে আইডি বা রেসিডেন্ট কার্ড কিছুই নেই। তারপর সে বলে, আমরা একটা রুম নিতে চাই, এর বদলে আমরা একটা রূপার আংটি দিতে পারি। হোটেলের মালিকের স্ত্রী খুবই অতিথিপরায়ণ। তিনি রাজি হয়ে বলেন, তোমরা তো পরে টাকা দিলেও পারো। তারপর সেই হোটেলের মহিলা শুধু ঘরে উঠিয়ে দিলেন না, বরং তাদের জন্য খাবার রান্না করে দিলেন, সাথে এক বোতল ওয়াইনও রেখে দিলেন। বারবার বলে যাচ্ছেন সবকিছু একদম ফ্রি। কিন্তু পরদিন সকালে ঘরের ফ্যান ভাঙা ছিল, আর এত গরম একটা ওয়েদার আর ওয়াইনের মধ্যেও তারা নিজেদের মধ্যে কিছুই করেনি। এটা খুবই আশ্চর্য। যাই হোক, সকালে গোয়ানশিক প্রথমে ঘুম থেকে ওঠে, আর তখনই তাকে বিল ধরিয়ে দেওয়া হয় মোট ৬,৪০০। যদিও আগের রাতে সবকিছু ফ্রি বলা হয়েছিল। ঠিক তখনই গোয়ানশিক দেখলো যে তাদের গয়নার ব্যাগটা উধাও। সে আর এসন একে অপরকে অভিযোগ করতে লাগলো, কিন্তু বাড়ির মালিক সুজা বলল, তোমরা নিজেরাই তো ধান্দা করেছো। তার স্ত্রী পাশে দাঁড়িয়ে বলল, আমি তো কখনো তোমাদের কাছে কোনো ব্যাগ দেখিনি। উল্টো সে মালিক পুলিশকে ডাকানোর হুমকি দিল আর বলল, দেখা যাক যে আইল্যান্ড থেকে পালানো লোকদের কিভাবে ধরা হয়। গোয়ানশিক ভাবতে লাগলো, ও কেমন করে বুঝলো আমরা যে আইল্যান্ড থেকে এসেছি। তখনই সে বুঝতে পারলো অবশ্যই ব্যাগ চুরি করে ওরা তাদের টিকিট দেখে ফেলেছে। কিন্তু এসব শুনে গোয়ানশিক আর কিছুই বলল না। এখন তাদের স্পষ্ট হয়ে গেছে গত রাতে ইচ্ছে করে ওয়াইন আর গরম ঘরে দেওয়া হয়েছিল, যাতে তারা গভীর ঘুমে চলে যায় আর তখনই ব্যাগ চুরি করা যায়। কিন্তু তখনই সেই মহিলা খুব জোর দিয়ে বলছিল, কোনো প্রমাণ আছে তোমাদের কাছে? তখন দুজনেই চিন্তায় পড়ে যায়, প্রমাণ ছাড়া ব্যাগ কিভাবে ফেরত পাবে। ঠিক তখনই আরেকটি নতুন মহিলা রুম ভাড়া নিতে আসে। মালিক আর মালকিন আবার সেই পুরনো নাটক শুরু করে। যখন মালকিন বেরিয়ে গেল, গোয়ানশিক আর এইসুন সেই মহিলাকে চুপি চুপি সাবধান করে দিল। তারা দুজন সেই মহিলাকে বলে, ওয়াইন খাবেন না আর আলো নিভাবেন না, না হলে সবকিছুই হারিয়ে ফেলবেন। তাদের কথা মতো সেই মহিলা সেই দিন রাত পুরোটা আলো জ্বালিয়ে রাখে। আলো নিভিয়ে না যাওয়ায় তারা দুজন আর কিছুই করতে পারলো না, আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে বাধ্য হলো। রাতে গোয়ানশিক আর এইসুন চুপি চুপি মালকিনের রুমে ঢুকে যায়। তারা ব্যাগ খুঁজে কিন্তু কিছুই পায় না। বাধ্য হয়ে গোয়ানশিক ওদের টাকা রাখার বক্সটা খুলে নেয়। ঠিক তখনই এইসুন দেখে তাদের মেয়ের মাথায় তার নিজের হেয়ার পিন লাগানো। এইসুন যখন সেটা খুলতে যায়, তখনই মেয়েটা জেগে যায় আর চেঁচিয়ে ওঠে। গোয়ানশিক কোনো মতে পালিয়ে যায়, কিন্তু এইসুন ধরা পড়ে যায়। সেই টাকার বক্সটা রাস্তায় ছুঁড়ে ফেলে আর পালানোর চেষ্টা করে। এরপর আর কি, গোয়ানশিক আর এইসুনকে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ তখন বাড়ির মালিক আর মালকিনকেও ডেকে পাঠায়। পুলিশ তাদের দুজনকে দেখেই সঙ্গে সঙ্গে বুঝে যায় তারা আসলে বাড়ি থেকে পালিয়ে এখানে এসেছে, কারণ সেই সকালে গোয়ানশিকের পরিবারের পক্ষ থেকে একটা মিসিং রিপোর্ট জমা পড়েছিল, যেখানে লেখা ছিল একটা লম্বা সুন্দর ছেলে, তার সঙ্গে একটা খাটো তীব্র ভাষায় কথা বলা মেয়ে। এ দুজনেই জো আইল্যান্ড থেকে পালিয়ে এসেছে। এই খবর শুনে গোয়ানশিকের মা সঙ্গে সঙ্গে থানায় ছুটে আসে। সে সেখানে এসে প্রথমে গয়নার কথা জিজ্ঞাসা করে, কারণ সেই গয়নার মধ্যে একটা দামি সোনার ব্যাঙও ছিল। এদিকে মালকিন সেই গয়না বিক্রি করতে একটা স্বর্ণের দোকানে যায়, কিন্তু দোকানদার তো গয়না দেখেই বুঝে যায় এই গয়না মালকিনের না, কারণ ঠিক একদিন আগেই এইসুন আর গোয়ানশিক এসেছিলেন। তারাও এই গয়না বিক্রি করতে চেয়েছিল, তাই সে গয়নাগুলো আর কিনে না। এরপর গোয়ানশিকের মা সরাসরি মালকিনের রুমে গিয়ে গয়নার দাবি করে। তিনি বারবার বলে, আমার গোল্ডেন ব্যাগটা ফেরত দাও, তারপর আমি এখান থেকে চলে যাব। তখন মালকিন হেসে বলে, কিসের ব্যাঙের কথা বলছো? ওইটা তো ব্যাঙের একটা ছোট্ট বাচ্চা ছিল। ঠিক এই কথাটাই এতক্ষণ যাবৎ গোয়ানশিকের মা শুনতে চাচ্ছিলেন। এই কথা থেকে বোঝাই যাচ্ছিল এই বাড়িওয়ালা নিজেই স্বীকার করে নিয়েছে সেই সোনার ব্যাঙটা সে নিয়েছে। আর এই সময় পুলিশও সেখানে উপস্থিত ছিল, এবং মালকিনের আর কোনো উপায় ছিল না, কারণ এটা তার প্রথম অপরাধ ছিল না, বরং দ্বিতীয়বার।
গুয়ানশিকের মা গয়না ফেরত নিয়ে এইসুন আর গুয়ানশিককে তাদের দ্বীপে ফেরত পাঠিয়ে দেয়। কিন্তু এরপর এইসুনকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। বাড়ি ফিরে এসেই তার চাচা তাকে প্রচন্ড বকাবকি করে এবং জোর করে তাকে ফ্যাক্টরির কাজে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। সবাই এইসুনকে দোষ দিতে লাগলো, তার জন্যই নাকি গুয়ানশিকের জীবনটা নষ্ট হয়ে গেছে। ওইদিকে গুয়ানশিকের অবস্থাও প্রায় একই রকম ছিল, শুধু পার্থক্য এই যে তাকে স্কুল থেকে বের করা হয়নি। সে তার মাকে স্পষ্ট জানিয়ে দেয় সে এইসুনকেই বিয়ে করবে, কিন্তু কেউ চায় না একটা অনাথ আর যাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে এমন একটা মেয়ে বাড়ির বউ হিসেবে স্বীকার করতে। পরের দিন গুয়ানশির মা নিজেই এইসুনের কাছে এলেন আর মিষ্টি কথায় বোঝাতে লাগলেন এইসুন যেন গুয়ানশিকের থেকে আলাদা হয়ে যায়। তিনি এটাও বললেন যদি গুয়ানশিক এই বোকামিগুলো না করত তাহলে সে এতদিনে খেলাধুলায় গোল্ডেন মেডেল পেত, সে খেলাধুলায় গোল্ড মেডেল পেত। এই কথা শুনে এইসুন সত্যি সত্যিই নিজেকে দোষ দিতে থাকে। সে মনে করে তার জন্যই হয়তো গুয়ানশিকের জীবনটা নষ্ট হয়েছে। সে এটাও মনে মনে ভাবে যে 10 বছর যাবৎ তারা একসাথে থেকেছে, কিন্তু সে কখনোই জানেনি যে গুয়ানশিক খেলাধুলায় এত ভালো। এদিকে গুয়ানশিকের মা ভয়ে ছিল তার ছেলে যদি এইসুনের সাথে থাকে তাহলে সে তার পরিবারের সব স্বপ্ন আর পরিবার হারাবে। তিনি এইসুনকে রিকোয়েস্ট করলেন সেজন্য গুয়ানশিকের সবকিছু কেড়ে নেওয়া বন্ধ করে। সেই রাতে গুয়ানশিক এইসুনের বাড়ি গিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেয়। এই শুনে এইসুন চিন্তায় পড়ে যায়। গুয়ানশির পরিবারকে সত্যি এমন একটা মেয়েকে বউ হিসেবে নেবে, বিশেষ করে তার দাদি যিনি ছিলেন একজন তান্ত্রিক আর সবসময় বিশ্বাস করতেন এইসুনের উপর তার মৃত মায়ের আত্মার ছায়া রয়েছে। এসব ভাবতে ভাবতেই এইসুন বাড়ি থেকে পালিয়ে যায়। সে গুয়ানশিকের প্রস্তাব ফিরিয়ে দেয় আর বলে আমি গুয়ানশির চেয়ে বেশি ধনী আর বেশি হ্যান্ডসাম আর ভালো পরিবারের ছেলে বিয়ে করব। কিছুদিন পর পরিবারের চাপে এইসুন এক মধ্যবয়সী লোকের সঙ্গে ব্লাইন্ড ডেটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই লোকটি তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়েছিল। লোকটির পরিবার অনেক ধনী, কারণ এই দ্বীপে তাদের অনেকগুলো জাহাজ ছিল। কিন্তু লোকটির অহংকারী আর পুরুষতান্ত্রিক আচরণ দেখে এইসুনের একবারই ভালো লাগেনি। এছাড়া তার আগের বিয়ের থেকেও 2টি সন্তান ছিল। সে এইসুনকে এমন ভাবে বিয়ে করতে চাচ্ছিল যেন সে ঘরের জন্য একটা কাজের লোক নিয়োগ করছে। কিন্তু বেচারি এইসুনের কাছে তখন কোনো রাস্তা ছিল না। যদি সে তাকে বিয়ে না করে তাহলে গুয়ানশিক তাকে ভুলতে পারবে না। সেই রাতেই পাড়ার মহিলারা যারা একসময় এইসুনের মায়ের বন্ধু ছিল তারা গুয়ানশিকের পরিবারকে অপমান করতে চলে এলো। সবাই ভাবছিল ওই পরিবারে একটা নিষ্পাপ মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে। তারা চেয়েছিল এইসুনকে ওই ডিভোর্স লোকের সাথে বিয়ে না দেওয়ার যার আগেই 2টি সন্তান ছিল। ঠিক তখনই গুয়ানশিক বাড়ি ফিরে আসে আর সরাসরি এইসুনের চাচার বাড়িতে যায়, সাথে অনেকগুলো শুকনো মাছ নিয়ে। সে কখনোই এইসুনকে না খেয়ে থাকতে দেবে না। গুয়ানশিক চাইতো না এইসুন এমন একজন লোকের স্ত্রী হোক যে আগেই 2বার বিয়ে করেছে। ভিডিওটা যদি আপনার ভালো লাগে আর 100টা লাইক আসে তাহলে ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই সেকেন্ড পার্ট নিয়ে হাজির হব। এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না আর আমাদের নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।